Chapter 4, Force Pressure Density. এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক ভাগ করা আছে, যেমন টার্নিং এফেক্ট অফ ফোর্স, মানে ফোর্স নিয়ে, তারপরে হচ্ছে প্রেশার ডেন্সিটি। তো আমি প্রথমে টার্নিং এফেক্ট অফ ফোর্সটাই পড়াবো, টার্নিং এফেক্ট অফ ফোর্স। তাহলে এটা অলরেডি আমাদের এটা নিয়ে আমাদের আইডিয়া আছে বলে বলে টার্নিং ইফেক্ট অফ ফোর্স, যেটাকে আমরা মোমেন্ট বলি। প্রথমে আমি এটা পড়ানোর আগে সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনেশনটা দিই। সেন্টার অফ গ্র্যাভিটি, আমরা বলি কি এটা is the point through which the weight of the object is taken to act তার মানে ধরেন এটা যদি একটা অবজেক্ট হয়, এই স্কেলটা, তাহলে তার সবগুলো ওয়েট আমরা ধরে নিতে পারি যদি ইউনিফর্ম হয়, একদম মিডলে কাজ করবে। তাহলে দ্যাট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ওয়ার দ্য হোল ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ টেকেন টু অ্যাক্ট। এরপরে মোমেন্টের ডেফিনেশনটা দিব। টার্নিং এফেক্ট অফ ফোর্স এর নাম হচ্ছে কি মোমেন্ট। তো মোমেন্ট আমরা কীভাবে ক্যালকুলেট করি বা তার ডেফিনেশনটা কি? মোমেন্টকে আমরা ডিফাইন করি is the product of the force, যে ফোর্সের টার্নিং এফেক্টটা বের করতে চান সেই ফোর্সটা, যা মোমেন্টটা বের করতে চান সেই ফোর্সটা, and the perpendicular distance between the line of action of force and the pivot. তো এখানে আমি একটু ভেঙে ভেঙে বলি। দেন perpendicular distance, line of action of force, pivot. একদম জেনারেলি যদি শুরু করি, তো ধরেন একটা স্কেল দেখাইলাম। এই স্কেলটা ধরেন একটা প্রিজমের উপর এরকম আমরা সাপোর্ট দিয়ে রাখছি এই মুহূর্তে। তাহলে আমি যদি তাকে একটা ফোর্স দিই, এরকম একটা যদি ফোর্স দিই, এভাবে যদি একটা ফোর্স দিই, তাহলে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে পুরোটাই একদম এখান থেকে মনে করে পুরোটাই হচ্ছে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন। তাহলে এটা হচ্ছে পিভট। আপনি পিভট যে কোনো পয়েন্টকে কনসিডার করতে পারেন। আমি এই মুহূর্তে কনসিডার করতেছি কোন পয়েন্টকে, এই ফলক্রামের বা প্রিজমের উপর, প্রিজমের যে পয়েন্টটা কন্ট্যাক্টে আছে ওটাকে আমি পিভট কনসিডার করতেছি। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স বিটুইনটাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেখেন এই ডিস্টেন্সটা কিন্তু পারপেন্ডিকুলার, এই ডিস্টেন্সটাই নিতে হবে মোমেন্ট ক্যালকুলেট করার জন্য। তাহলে এখন তাহলে আমরা যদি একদম লিখি ইকুয়েশনে, আবার ওয়ার্ডে লিখি ইকুয়েশনটা, তাহলে মোমেন্ট ইজগনটা আমরা বলতে পারি ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো রিমেম্বার এই ডিস্টেন্সটা কোনটা? এই ডিস্টেন্সটা হচ্ছে লাইন অফ অ্যাকশন এবং পিভটের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওইটা। মানে একটা এক্সাম্পল দিই, আমাদের সব মানে এইগুলো তো ধরেন ও লেভেলেই জানি, তাহলে বেসিক্যালি ডেফিনেটলি এরকম কী হবে না, এত সহজ তো আর কোয়েশ্চেন হবে না এরকম। অ্যাডভান্স কি এখানে? অ্যাডভান্স হচ্ছে দেখেন আমরা এর আগে আমরা পিভট দিছিলাম, ফোর্সগুলো একদম সোজাসুজি এরকম ছিল, যেটা দেখাইছি আর কি একদম এরকম। তাহলে এখন ধরেন যদি এভাবে অ্যাঙ্গেল একটা ফোর্স দিই, আমরা ধরেন এরকম একটা অ্যাঙ্গেলে ফোর্স দিচ্ছি, ফোর্সটা এভাবে দিচ্ছি, তাহলে বেসিক্যালি এই পুরোটাই হচ্ছে তার লাইন অফ অ্যাকশন, এই ফোর্সের পুরোটাই হচ্ছে লাইন অফ অ্যাকশন। তাহলে আমি লাইন অফ অ্যাকশন কী বুঝালাম, তাহলে এখন যদি পুরোটাই ড্র করি, তাহলে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে পুরোটাই। তাহলে আমি যদি ডিস্টেন্স এটা দেওয়া থাকে আমাদের এই ডিস্টেন্সটা, তাহলে ডেফিনেটলি এই ডিস্টেন্সটা না,
মানে মোমেন্ট ক্যালকুলেট করার সময় এই ডিস্টেন্সটা নিতে পারবো না, কারণ আমরা বারবার বলতেছি এই লাইন অফ অ্যাকশনের সাথে পিভট পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ডেফিনেটলি এই ডিটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স না। তাহলে ধরেন তারা আমাদেরকে দিয়ে দিল এই ডিস্টেন্সটা হচ্ছে কত 1.5 মিটার, 1.5 মিটার, আর একটা অ্যাঙ্গেল দিয়ে দিল, বললে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা বললো 30 ডিগ্রি, আর ফোর্সের ম্যাগনিটিউডটাও দিয়ে দিই, ফোর্স হচ্ছে 50 নিউটন। তাহলে এই ফোর্সের মোমেন্ট বের করার জন্য আমরা ডিস্টেন্স কোনটা নিব, ফোর্স তো দেওয়া আছে, তাহলে দেখেন পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেহেতু, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পিভট থেকে লাইন অফ অ্যাকশন পর্যন্ত ডেফিনেটলি এটাই হবে। তাহলে এটা যদি আমরা ড্র করি, তাহলে দেখেন এই পুরোটাই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে, এই পুরোটাই এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, হাইপোটেনিয়াসটা দেওয়া আছে, তাহলে আমরা এই অপোজিটটা যদি বের করতে পারি, যেটা বেসিক্যালি আমাদের কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আমরা মোমেন্ট ফাইনালি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এই অপোজিট ট্রায়াঙ্গেলে, সেটা হচ্ছে কি ডি সাইন থেটা, দ্যাট মিনস 1.5, দ্যাট ইজ 1.5 মিটার হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস, আর সেটা হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে এখন আমরা মোমেন্ট এই ফর্মুলাতে বসাই দিই মোমেন্ট ক্যালকুলেট করার জন্য। মোমেন্ট ইজগুলো হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মোমেন্ট ইজগুলো হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ফোর্স হচ্ছে 50, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 1.5 সাইন 30, তাহলে এটার ম্যাগনিটিউড আসবে হচ্ছে 37.5, 37.5। ও আচ্ছা, ইউনিটটা তো বলা হয়নি, আচ্ছা যাই হোক, না বললেও কিন্তু আমরা জানি নিউটন মিটার, সহজ আছে এটা, জটিল কিছু না মোমেন্টের ইউনিট। তাহলে মোমেন্ট ক্যালকুলেট করা হয়ে গেল। আমরা কি অন্য কোনো ওয়েতে এটা ক্যালকুলেট করতে পারতাম? হ্যাঁ পারতাম। দেখেন আরেকটা ওয়ে দেখাচ্ছি, দুটোটা ওয়ে শিখে রাখা উচিত। তাহলে এটা হচ্ছে আবার ড্র করলাম সেম জিনিসটাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশনে দেওয়া ছিল, পুরোটাই লাইন অফ অ্যাকশন আরও লম্বা করে যদি ড্র করতাম কোনো প্রবলেম ছিল না। এটা 30 ডিগ্রি ছিল, আর এই ডিস্টেন্সটা দেওয়া ছিল 1.5 মিটার। তাহলে এটার মোমেন্ট ক্যালকুলেট করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে এই 50 নিউটন ফোর্সকে রিজলভ করা। তাহলে 50 নিউটন ফোর্সকে যদি রিজলভ করতাম, তাহলে এটা হচ্ছিল ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে 50 সাইন 30, আর তার হরিজনাল কম্পোনেন্ট যেটা এটা হবে 50 কস 30। তাহলে যেহেতু রিজলভ করে ফেলছে, এখন তার 50-র কোনো কাজ নাই, রিজলভ যে কম্পোনেন্টগুলো ওগুলো নিয়েই আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করে ভ্যালু বের করার চেষ্টা করব। তাহলে এখন যদি আমরা মোমেন্ট বের করি কার, 50 সাইন 30 মোমেন্ট যদি বের করি, 50 সাইন 30 মোমেন্ট বের করতেছি, তাহলে সেটা হবে কি 50 সাইন 30 হচ্ছে আমাদের ফোর্সের ম্যাগনিটিউড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কত 1.5। হ্যাঁ 1.5টা কিন্তু 50 সাইন 30-র জন্য ডেফিনেটলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স 1.5 লিখলাম, তাহলে কত আসবে এটা 37.5, 37.5 নিউটন মিটার। আরেকটা বাকি আছে না 50 cos 30, ওটার মোমেন্ট বের করবেন না, ওটার মোমেন্ট হবে 0। কেন, দেখেন লাইন অফ অ্যাকশন পাইভেট দিয়ে যদি যায়, তাহলে আমরা বলি তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0, তার মোমেন্ট 0। এটা আমি আরেকবার এই ছোট্ট জিনিসটা রিকল করাই দিই। দেখেন এটা হচ্ছে পাইভেট মানে ফালক্রামটাই, তারপরে ধরেন একটা ফোর্স দিচ্ছেন আপনি এরকম, তাহলে এটা যদি আমরা ডিস্টেন্সটা দিয়ে দিই, এটাকে ডেফিনেটলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলা যাবে। তাহলে এই ফোর্সের মোমেন্টটা হবে এফ ইন্টু ডি, এই ফোর্সের মোমেন্টটা এফ ইন্টু ডি। তাহলে যদি ফোর্সটা যদি একটু কাছে করে আনেন, যত কাছে আনবেন ফোর্সটা যদি এইখানে নিয়ে আসেন আর একটু কাছে নিয়ে আসেন, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কমতেছে, মোমেন্টটা কমতেছে, আরও যদি কাছে নিয়ে আসেন আরও মোমেন্ট কমবে, যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কমে যাচ্ছে। একদম যদি আপনি এই বরাবর নিয়ে আসেন, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি হয়ে গেল 0 হয়ে গেল না, তাহলে মোমেন্ট কী হবে ফোর্সের 0। যদি এই অ্যাঙ্গেলও দিতেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলও দিতেন, কিন্তু পিভট দিয়ে যাচ্ছে, তাও কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0। তার মানে আমরা বলতে পারি কি ফাইনালি, আমরা বলতে পারি ইফ দ্য লাইন অফ অ্যাকশন পাস থ্রু দ্য পিভট, দ্য মোমেন্ট অফ দ্যাট ফোর্স ইজ 0 বিকজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ 0। এরপরে তার মানে 50 cos 30 মোমেন্ট হচ্ছে 0, 50 সাইন 30 মোমেন্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের ফাইনাল মোমেন্ট, তাহলে যেটা হচ্ছে 37.5। ধরুন এক্স্যাক্টলি কী আসছে দেখেন, সেম আসছে। তাহলে মোমেন্ট ক্যালকুলেট করার জন্য তাহলে আপনি চাইলে ফোর্সকে রিজলভ করতে পারেন, নাহলে ডিসপ্লেসমেন্টকে রিজলভ করেন, যে কোনো একটা, একই কথা আসবে, দুটোটাই একই কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে প্রিন্সিপাল অফ মোমেন্টটা যেটা আমরা ও লেভেলে শিখছিলাম সেম,
the sum of clockwise moment is equal to sum of anti-clockwise moment if the object is in equilibrium. ওটা আমরা পরে আসতেছি। এর আগে আমি আরেকটা নতুন জিনিস আপনাদেরকে লেভেলের এসে আপনি নতুন পাচ্ছেন এটা, এই ফোর্সটা ইন্ট্রোডিউস করি। এই ফোর্সটাকে আমরা বলি কাপল ফোর্স। কাপল ফোর্স, কাপল ফোর্স, কাপল ফোর্সগুলো কেন কাপল বলা হয় সেটা আগে কি বলি। ধরেন একটা স্কেল, এরকম একটা স্কেল, এই স্কেলের উপর যদি দুইটা ফোর্স দিই আমরা, ধরেন এটা হচ্ছে ধরেন 10 নিউটন, এটাও হচ্ছে কত, এক্স্যাক্টলি 10 নিউটন। দুটোটা যদি ইকুয়াল হয়, অপোজিট হয় এবং সেম লাইনে যদি এক না করে, তখন ওই ফোর্সগুলোকে আমরা কাপল ফোর্স বলি। আর একটা এক্সাম্পল দিই, হরিজন্টাল স্কেল, তাহলে আমি ধরেন এদিকে ফোর্স দিচ্ছি কত, এদিকে ফোর্স দিচ্ছি হচ্ছে 5 নিউটন, এদিকে ফোর্স দিচ্ছি হচ্ছে কত, তাও 5 নিউটন। তাহলে এদেরকে আমরা কী বলবো, কাপল ফোর্স বলবো। তাহলে কাপল ফোর্স বলার জন্য যেসব পয়েন্টগুলো, সেটা হচ্ছে কি, তারা ইকুয়াল হবে, অপোজিট হবে, অ্যান্ড দে মাস্ট নট অ্যাক্ট টু দ্য সেম লাইন। সো দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর টু ফোর্সেস টু বি কল্ড কাপল ফোর্স। দেখেন কাপল ফোর্সের কিন্তু অবশ্যই রেজাল্টেন্ট ফোর্স কী হবে, 0 হবে, বুঝে যাচ্ছে। 5 নিউটন আপওয়ার্ড, 5 নিউটন ডাউনওয়ার্ড, তাহলে 10 নিউটন টুয়ার্ডস দ্য রাইট, 10 নিউটন টুয়ার্ডস দ্য লেফট, তাহলে ডেফিনেটলি রেজাল্টেন্ট ফোর্স 0 হবে। বাট তাদের কোনো সময় রেজাল্টেন্ট মোমেন্ট 0 হবে না। দেখতে বোঝা যাচ্ছে এই ফোর্সগুলো যে ডায়াগ্রামগুলো দেখাইছি, এই ফোর্সগুলো অবশ্যই এর একটা টার্নিং কি ইফেক্ট রাখবে, টার্নিং ইফেক্ট রাখবে, একটা মোমেন্ট থাকবে, রোটেশনাল একটা কি মোশন থাকবে। দুটা এক্সাম্পল যেগুলো দিলাম, দুটো ডায়াগ্রাম। তাহলে ডেফিনেটলি কাপল ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স 0, বাট টার্নিং এফেক্টটা 0 না, মানে মোমেন্টটা কি 0 না, একটা রোটেশনাল মোশন থাকবেই। তাহলে এখন একটা ম্যাথস করি। ম্যাথস করার আগে আমি আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা, এক্সাম্পল না, আগে বেসিক্যালি তাদেরকে ডিফাইন করি কাপল ফোর্স। হোয়াট ইউ মিন বাই দ্য কাপল ফোর্স যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা কী লিখবো? তাহলে আমরা এখানে লিখতে পারি, couple is a pair of equal, couple is a pair of equal but opposite forces which do not act along the same line, আর একটা পয়েন্ট লিখে রাখি, এটা আমরা বুলেট পয়েন্ট দিয়ে লিখি, আরও দুটো পয়েন্ট লিখব। সেটা হচ্ছে দ্যাট টেন্ডস টু প্রডিউস রোটেশন অনলি। ইট টেন্ডস টু প্রডিউস, এই কাপল ফোর্সগুলো একটা রোটেশনাল মোশনে রাখতে চাইবে। It tends to produce rotation only. Third bullet point, there is no resultant force. এদের কোনো resultant force থাকবে না. There is no resultant force. এই কাপল ফোর্সগুলো যে আসলে কি রোটেশনাল মোশন ক্রিয়েট করে, তাহলে ওই মোমেন্টটা ক্যালকুলেট করবো কীভাবে? সেম ওয়েতে, তবে একটু সহজ করে মনে হয় একটা ইকুয়েশন বের করতে পারবো। দেখি, দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা প্রিজমের উপর একটা স্কেল রাখলাম, এদিকে একটা ফোর্স দিচ্ছি আমরা, ধরেন এটা হচ্ছে এফ, আর এদিকেও একটা ফোর্স দিচ্ছি এফ, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, অ্যান্ড দে আর নট অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইন, so that means they can be called as couple force. তাহলে এই ডিস্টেন্সটা বললাম আমি ধরেন D1, আর এই ডিস্টেন্সটা বললাম D2। প্রিজম থেকে আমরা পিভট ধরতেছি, প্রিজমটাকে যদি আমরা পিভট ধরি, তাহলে দেখেন দোনোটা কাপল ফোর্স ইকুয়াল অপোজিট হওয়ার কারণে ডেফিনেটলি তারা যে মোমেন্টটা ক্রিয়েট করবে অ্যাবাউট দ্য পিভট, দোনোটাই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমরা অ্যাড করবো দোনোটা, রেজাল্ট ফাইনাল বের করার জন্য, টোটাল বের করার জন্য দোনোটাই কী করবো, অ্যাড করবো। ক্যান্সেল আউট তো হচ্ছে না, ডেফিনেটলি দোনোটাই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে অ্যাড করবো। তাহলে অ্যাড করলে যেটা আসে দেখে আমরা,
তাহলে এটাকে পিভট ধরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই ফোর্সের জন্য মোমেন্ট হচ্ছে এফ ইন্টু ডি ওয়ান পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর এই ফোর্সের জন্য মোমেন্ট হচ্ছে এফ ইন্টু ডি2। তাহলে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বা টোটাল মোমেন্ট হচ্ছে এখানে, যেটাকে আমরা টর্ক বলবো, PORQUE। এটা আবার কি? কাপল ফোর্সের মোমেন্টকে আমরা স্পেশালি টর্ক বলি। দেন এগুলো কোথায়, একটা এক্সাম্পল যদি দিই, আমরা যখন গাড়ির স্টিয়ারিং ধরি, স্টিয়ারিংয়ে যখন আমরা দুই হাত দিয়ে স্টিয়ারিংটা ঘোরানোর চেষ্টা করি, হাত দিয়ে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিই, এগুলো কিন্তু কাপল ফোর্সই। তাহলে এই কাপল ফোর্সের মোমেন্টটাকে আমরা টর্ক বলি। তাহলে টর্ক নামটা আমরা অনেক জায়গায় শুনছি, যারা বিশেষ করে গাড়িটা নিয়ে, গাড়ি সম্বন্ধে তাদের আইডিয়া আছে, টর্কটা খুব একটা কমন একটা কি ফ্যামিলিয়ার একটা নাম। ওই টর্কটা এই টর্ক। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু, তাহলে কাপল ফোর্সের মোমেন্টটাকে আমরা বলি কি টর্ক। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি, F1 প্লাস FD1। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, ধরেন এদের মধ্যে মানে এই দুইজনের মধ্যে দুইটার মধ্যে যে টোটাল পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা আমি বললাম ধরেন ডি। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু FD2 প্লাস FD1। এফটা যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি D1 প্লাস D2। আবার D1 প্লাস D2কে দেখেন আমি বলছি কি ডি নাম দিছি, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্যাম। তাহলে D1 প্লাস D2-র জায়গায় আমি কি লিখতে পারি, ডি লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা বলতে পারি টর্ক ইজ ইকুয়াল টু F ইন্টু ডি। দ্যাট মিনস ওয়ান অফ দ্য ফোর্সেস, মানে দুটা ফোর্সের ম্যাগনিটিউডটা সেম, ফোর্সের ম্যাগনিটিউড ইন্টু দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেয়ার লাইন অফ অ্যাকশন। তাহলে কাপল ফোর্সের টর্ক বের করার জন্য, টর্কে কিন্তু আমরা মোমেন্টও বলতে পারি। মোমেন্ট বলার জন্য সিম্পল যেটা কি ইউজ করবেন সেটা হচ্ছে, আলাদা আলাদা বের করার দরকার নেই, ডাইরেক্ট এই কোয়েশনটা ইউজ করবো, ওয়ান অফ দ্য ফোর্সেস, একটা ফোর্সের ম্যাগনিটিউড ইন্টু দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেয়ার লাইন অফ অ্যাকশন। তাহলে আমরা এখন কি করি, দ্যাট ডেফিনেশনটা লিখে ফেলি, আমাদেরকে জিজ্ঞেস করে মাঝে মধ্যে, দ্যাট দ্য টর্ক অফ এ কাপল ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য টর্ক অফ এ কাপল, the torque of a couple is the product of one of the forces and the perpendicular distance between their line of action, between their line of actions. আমরা একটা এক্সাম্পল করি, চলেন। স্কেল ড্র করতেছি আমি। আচ্ছা, স্কেল ড্র করলাম, দুইটা মানে কাপল ফোর্স দেখাচ্ছে, এটা হচ্ছে 2 নিউটন টুয়ার্ডস দ্য রাইট, এক্স্যাক্টলি এটা অপোজিট 2 নিউটন টুয়ার্ডস দ্য লেফট। তো আমি বললাম ধরেন এই অ্যাঙ্গেলটা বললাম হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি, দিস ইজ অলসো ক্যান বি সেইড 50 ডিগ্রি। সো এই ডিস্টেন্সটা দুইটা লাইন অফ অ্যাকশনের মধ্যে, নট পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বললাম কত, 0.3 মিটার। তাহলে আমি যদি এই কাপল ফোর্সের মোমেন্ট বের করতে বলি, তাহলে আপনি কোনটা, এই লজিকটা ইউজ করবেন, যেহেতু আমরা এটা অলরেডি ডিরাইভ করে আনছি। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু, টর্ক অফ এ কাপল ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস দিস কাপলের টর্ক যদি বের করি, একটা ফোর্স 2 ইন্টু দেয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ডেফিনেটলি 0.3 মিটার কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স না। তাহলে এটা কীভাবে বের করবো, তাহলে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা বলতে পারি লাইন অফ অ্যাকশনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সও লাগবে, তো সো এটাই হচ্ছে আমাদের ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। তাহলে আবার একটা কী করলো, আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করলো, যেটার হাইপোটেনিয়াসটা দেওয়া আছে। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে গেলে আমার কোনটা লাগবে, এটাই লাগবে, অপোজিটটা, যেটা হচ্ছে 0.3 সাইন 50। তাহলে বসাই দিই, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পেয়ে গেলাম 0.3 সাইন 50। যদি এটা করি তাহলে এই কাপল ফোর্সের মোমেন্ট আসবে 0.46 নিউটন মিটার। তারপরে আশা করি বুঝতে পারছেন। এরপরে ফাইনালি আমরা যাই প্রিন্সিপাল অফ মোমেন্টে যাই।
প্রিন্সিপাল অফ মোমেন্ট এখন পড়তেছি ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ প্রিন্সিপাল অফ মোমেন্ট তাহলে এটা যদি আমরা লিখি তাহলে ফর এনি অবজেক্ট ইন ইকুইলিব্রিয়াম for any object in equilibrium the total clockwise moment about a point is equal to the sum of anti-clockwise moment about the same point আচ্ছা এইখানে আমাদের কিছু বলার আছে দেখেন ফর এনি অবজেক্ট টু বি ইন ইকুইলিব্রিয়ামটাকে আমরা দুইভাবে ভাগ করব যদিও বা আমাদের ধরেন মাঝে মধ্যে আমরা পাসওয়ার্ডের কোয়েশ্চেনগুলোতে হয়তো পাবো কিন্তু এক্স্যাক্টলি সিলেবাসে বা আমাদের বইয়ে ওইভাবে লেখা নাই ধরেন ইকুইলিব্রিয়ামটাকে আমরা দুই ভাগে যদি ভাগ করি বেসিক্যালি দুই ভাবে বলা যায় একটা হচ্ছে রোটেশনাল ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন ধরেন রেজাল্টেন্ট ফোর্স হবে ধরেন আপনি একটা আপনার গাড়ির যে স্টিয়ারিংটা বললেন এই স্টিয়ারিংটাকে যখন আপনি ফোর্স দিচ্ছেন দুটা কাপল ফোর্স আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড এরকম তাহলে রেজাল্টেন্ট ফোর্স জিরো দ্যাট মিনস এটা কিন্তু মুভ করতেছে না কোথাও মানে স্টিয়ারিংটাকে আপনার জায়গা থেকে ছুটে কোথাও চলে যাচ্ছে না তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে জিরো সেজন্য আমরা বলতেছি এটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে এটা জায়গা থেকে ছুটে কোথাও যাচ্ছে না কিন্তু ডেফিনেটলি কি আছে একটা রোটেশন আছে তাহলে রোটেশনাল ইকুইলিব্রিয়ামে নাই তার মানে একটা অবজেক্ট যদি ইকুইলিব্রিয়াম পারফেক্ট যে ইকুইলিব্রিয়াম যেটাকে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে পারি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে যদি থাকতে হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে তাহলে তার রেজাল্টেন্ট ফোর্সও জিরো হবে রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো আবার নাম্বার 2 বলতে পারি কি রেজাল্টেন্ট মোমেন্টও কি হবে জিরো হবে তাহলে রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে হচ্ছে ট্রান্সলেশন ইকুইলিব্রিয়ামে আছে আর রেজাল্টেন্ট মোমেন্ট জিরো মানে হচ্ছে রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে রেজাল্টেন্ট মোমেন্ট ইজ জিরো এরকম এখন যে কথাটা বলবো যেটা আমাদের জন্য ধরেন অনেকে জানেন হয়তো অনেকে জানেন না যে অ্যাবাউট এ পয়েন্ট এই পয়েন্টটাকে আমরা জেনারেলি পিভট ধরি কোয়েশ্চেনে বলে দেয় এটাকে পিভট ধরো বা নর্মালি আমরা যেটার উপর আছে ধরেন দরজা হলে হিঞ্জটাকে আমরা পিভট ধরি বা একটা এই এক্সাম্পলগুলো যেগুলো দিছিলাম সেখানে দেখো ওই প্রিজমটাকে আমি কি বলতেছিলাম পিভট বলতেছিলাম বাট নট নেসেসারি আপনি যে কোনো পয়েন্টকে পিভট কি করতে পারবেন কনসিডার করতে পারবেন রিমাইন্ডেড আমি বারবার কি বলতেছি দেখেন মাইন্ডেড আপনার যে কোনো পয়েন্টকে আপনি পিভট কি করতে পারবেন কনসিডার করতে পারবেন ধরেন একটা অবজেক্ট আপনি মোমেন্ট যদি ক্যালকুলেট করতে চান কারোর জন্য নট নেসেসারি আপনি এই প্রিজমটাকে কি ধরবেন পিভট ধরবেন আপনি চাইলে এর বাইরেও যে কোনো পয়েন্টকে কি ধরতে পারবেন পিভট ধরতে পারবেন ধরেন আপনার এই পয়েন্টকেও পিভট ধরতে পারবেন ইটস আউট অফ দ্য কি সিস্টেম বেসিক্যালি সিস্টেম বলতে আমি স্কেলের বাইরেই ধরতেছি তাও কি এটাকেও পিভট কি করা যাবে কনসিডার করা যাবে পয়েন্ট কনসিডার করা যাবে এটার রেসপেক্টে আপনি কি বের করতে পারবেন মোমেন্ট বের করতে পারবেন যে কোনো পয়েন্টের রেসপেক্টে আপনি কি মোমেন্ট বের করতে পারবেন তবে আমরা সুবিধা মতো একটা পয়েন্ট ধরি সুবিধা মতো বলতে যে পয়েন্টের যে পয়েন্টটা ধরলে আমরা ডিস্টেন্সগুলো ইজিলি কি করতে পারতেছি মেজার করতে পারতেছি বা ডিস্টেন্সগুলো দেওয়া আছে কোয়েশ্চেনে ওই পয়েন্টটাকে আমরা জেনারেলি কি ধরে নিই পিভট ধরে নিই বাট রিমেম্বার কোনো স্পেসিফিক কোনো পয়েন্ট নাই আপনি যে কোনো পয়েন্টকেই পিভট কি করতে পারবেন কনসিডার করতে পারবেন ধরেন আপনি এই সিস্টেমের জন্য এটা যদি মুন হয় আপনি ওই মুনটাকে কি ধরতে পারবেন পিভট হিসেবে কি করতে পারবেন কনসিডার করতে পারবেন পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারবেন ওই পয়েন্টের রেসপেক্টে আপনি কি করতে পারবেন মোমেন্ট বের করতে পারবেন কিন্তু অসুবিধা হচ্ছে মুন থেকে তো ডিস্টেন্সটা আমাদের দেওয়া নাই মানে দেওয়া আছে হয়তো আমরা জানবো কিন্তু আবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিনা সেটাও তো কী হইতে হবে অ্যানসার হইতে হবে তাহলে অনেকগুলা ঝামেলা তো থাকতেই পারে তাহলে সহজ করার জন্য যে ডিস্টেন্সগুলো ইজি বের করা লাইন অফ অ্যাকশনের সাথে ওই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এগুলো বের করে ইজি সেগুলোটাই আমরা কী ধরি জেনারেলি পিভট বা পয়েন্ট হিসেবে কী করি কনসিডার করি আচ্ছা
তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি ডেফিনেটলি তো এক্সাম্পল দিব। দেখেন একটা এক্সাম্পল দিচ্ছি এখন। ধরেন এরকম এক্সাম্পলটা, দুইটা সিস্টেম ড্র করতেছি আমি, দুইটা স্কেল আর কি সোজা কথায়, এটা একটা এটা একটা। ধরেন আমি বললাম এখানে ফোর্স যেগুলো কাজ করতেছে এই পয়েন্টে হচ্ছে 3 নিউটন, 2 নিউটন, 5 নিউটন, 4 নিউটন, 4 নিউটন। এখানে বলতেছি কত, 2 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, 3 নিউটন। তো দেখেন দুইটা সিস্টেম বা দুইটা স্কেল ড্র করে ডায়াগ্রামে আমি ফোর্সেসগুলো দেখালাম। আচ্ছা একটা জিনিস, ডিস্টেন্সগুলো দিয়ে দিই। ধরেন এখানে বিটুইন সব মানে ফোর্সেসগুলোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স করে, এক্স সবগুলোই ডিস্টেন্স এক্স, 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 এক্স সবগুলো ডিস্টেন্স। তাহলে আমি বললাম এই সিস্টেম মানে এই দুইটার মধ্যে কোন দুইটা মানে কোনটা ইকুইলিব্রিয়ামে আছে, কোন ধরনের ইকুইলিব্রিয়াম? স্ট্যাটিক, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে, দ্যাট ইজ ট্রান্সলেশনাল এবং রোটেশনাল দোনোটাই কি ইকুইলিব্রিয়ামে থাকবে? সোজা কথা ইকুইলিব্রিয়ামে থাকবে মানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। কোনটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে? কোনো টার্নিং এফেক্টও থাকবে না, কোনো ট্রান্সলেশন মোশনও থাকবে না, দ্যাট মিনস রেজাল্টেন্ট ফোর্স কী হবে? জিরো হবে। তাহলে দোনোটাতেই দেখেন, দোনোটাতেই কিন্তু রেজাল্টেন্ট ফোর্স জিরো। কারণ এখানে দেখেন প্রথম যেটা, এটাতে ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 3 + 4 7, উপরে কত আপওয়ার্ড ফোর্স 2 + 5 7 নিউটন, তাহলে রেজাল্টেন্ট ফোর্স জিরো। তাহলে এটাতেও রেজাল্টেন্ট ফোর্স জিরো। এটাতেও দেখেন 2 + 5 ডাউনওয়ার্ড 7, আপওয়ার্ড ফোর্স হচ্ছে 4 + 3 7, তাহলে আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে রেজাল্টেন্ট ফোর্স এখানেও কি জিরো। কারণ রেজাল্টেন্ট মোমেন্টও কি জিরো তাদের। দেখি তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট ধরার জন্য স্যার এখানে তো কোনো কি দিয়ে নেই আমাদেরকে, কোনো ওই যেটা আমরা চিন্তা করে আসি হিঞ্জ বা একটা প্রিজম ওরকম কোনো কিছু তো দিয়ে নেই। তাহলে আমি পিভট কোনটাকে কনসিডার করবো? মাইন্ডেড, আমি আবার বলতেছি যে কোনো পয়েন্টকে আপনি কী করতে পারবেন? পিভট কনসিডার করতে পারবেন যে কোনো পয়েন্টকে। তাহলে আমরা যদি যে কোনো পয়েন্টকে পিভট কনসিডার করতে পারি তাহলে আসলে কি মিলবে? তাহলে দেখি মিলে কি না। তাহলে আপনিই বলেন, আপনারাই চিন্তা করেন প্রথমে, আমি তো একটা ধরে করবো, আপনারা নিজেরাও চিন্তা করে কি আপনারা করিয়েন পিভট ধরে আপনার মতো করে। ধরেন আমি এই পয়েন্টটাকে কী ধরবো, ধরেন আমি বলতেছি ধরেন আমি এটাকে কী ধরবো, এই পয়েন্টটাকে পিভট ধরবো, এই পয়েন্টটাকে। তাহলে এই পয়েন্টে যদি পিভট ধরি, এটাকে যদি আমরা পিভট ধরি, তাহলে এটা ক্রিয়েট করবে কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। 5 নিউটনটা যেটা সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, 2 নিউটনের মোমেন্ট জিরো হবে। কেন 2 নিউটনের মোমেন্ট জিরো হবে? কারণ আমরা জানি লাইন অফ অ্যাকশন যদি পিভট দিয়ে যায়, যে পয়েন্টকে আমি পিভট কনসিডার করতেছি তার মোমেন্ট কি জিরো হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স জিরো হবে। তাহলে 2 নিউটনের এক্ষেত্রে কোনো মোমেন্ট থাকবে না। তাহলে 3 নিউটন আর 5 নিউটন ক্রিয়েট করতেছে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর 4 নিউটন ক্রিয়েট করবে কি ক্লকওয়াইজ মোমেন্ট। যদি দুটোটা কি হয় ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল হয়, তখন আমরা বলবো যে ফাইনালি হ্যাঁ রোটেশন ইকুইলিব্রিয়ামে আছে, ফাইনালি বলবো একদম পারফেক্ট ইকুইলিব্রিয়ামে, দ্যাট মিনস স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে দেখি, তাহলে 3 নিউটনের মোমেন্ট কত হবে? 3 নিউটনের মোমেন্ট হচ্ছে 3 × x প্লাস আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে সেটা হচ্ছে 5-এর, তাহলে 5 ইন্টু তার জন্য ডিস্টেন্স কত এক্স, তাহলে বেসিক্যালি টোটাল আসতেছে কত 8x। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট কত আছে দেখি, ক্লকওয়াইজ মোমেন্ট যেটা 4 নিউটন করবে, তাহলে 4 ইন্টু আমার পিভট যেটা ধরছি সেখান থেকে ডিস্টেন্স কত 2x, তাহলে বেসিক্যালি কত হয় 8x। অ্যাবসলুটলি, তাহলে দোনোটা মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল হচ্ছে, তার মানে রেজাল্টেন্ট মোমেন্ট জিরো। তাহলে রেজাল্টেন্ট ফোর্স জিরো, রেজাল্টেন্ট মোমেন্ট জিরো, দ্যাট মিনস এটা কি আছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে ডেফিনেটলি। আচ্ছা আমি সুবিধার জন্য কাজ করি, আরেকটা পয়েন্টকে পিভট ধরে আপনাদেরকে দেখাই। ধরেন আপনি ধরে বলেন যে না স্যার এরকম কেমন হতে পারে, দেখে আরেকটা পয়েন্টকে পিভট ধরেন, হ্যাঁ এটাকে ধরি পিভট। তাহলে 4 নিউটনের মোমেন্ট কী হবে? জিরো। 4 নিউটন ফোর্সের কোনো মোমেন্ট থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি পিভট ধরেন, তাহলে 3 নিউটন যেটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে, আর 5 নিউটন যেটা সেটাও কি 5 নিউটন যেটা সেটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে, আর 2 নিউটন যেটা সেটাও কী করবে ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে। 3 নিউটনটা একমাত্র অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই পয়েন্টটাকে পিভট ধরি, তাহলে আমরা যদি মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে 3 নিউটনেরটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তার ডিস্টেন্স হচ্ছে এই পয়েন্টকে পিভট ধরলে ডিস্টেন্স হচ্ছে 3x, তাহলে 3 × 3x,
তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে 9x। এরপরে ক্লকওয়াইজ মোমেন্টগুলো বের করি, দেখি কত হয়। একটা হচ্ছে 2 নিউটনের জন্য বের করি, তাহলে 2 ইন্টু হচ্ছে এক্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, প্লাস আর একটা হচ্ছে 5 ইন্টু এক্স, তাহলে কত হয় এটা, না সরি 2 ইন্টু 2x, তাহলে এটা হচ্ছে 4x প্লাস এটা হচ্ছে 5 ইন্টু এক্স, তাহলে টোটাল কত হচ্ছে 9x। তাহলে দেখেন এই পয়েন্টের রেসপেক্টেও কী হচ্ছে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল। আমার মনে হয় আমি কি বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এর পরেরটাতে যাই, এটা দেখি। তাহলে এটা তো ডেফিনেটলি কি এসেছে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, পারফেক্ট ইকুইলিব্রিয়ামে আছে এই সিস্টেমটা, সেটা তো আমরা প্রুফ করে দিলাম। এরপরে এটাতে যাই, এটাতে তো রেজাল্টেন্ট ফোর্স 0 ছিল, রেজাল্টেন্ট মোমেন্ট 0 আছে কিনা দেখি। তাহলে আমরা কোনটাকে পিভট ধরবো, ধরেন এই পয়েন্টটাকে পিভট ধরি, এই পয়েন্টে যদি পিভট ধরি আমরা, তাহলে 5 নিউটনের মোমেন্ট হবে 0, তাহলে 3 নিউটন ক্রিয়েট করবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, 2 নিউটনে ক্রিয়েট করবে কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, 4 নিউটনটা ক্রিয়েট করবে কি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে 3 নিউটনের জন্য যদি মোমেন্ট বের করি 3x প্লাস আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে 2টা, তাহলে 2 ইন্টু কত 2x, তাহলে বেসিক্যালি টোটাল আসতেছে কত 7x অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে কে 4 নিউটনটা, তাহলে তার জন্য ডিস্টেন্স হচ্ছে 4 ইন্টু এক্স 4x। ডেফিনেটলি কী হচ্ছে না, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল হচ্ছে না, ইকুয়াল হচ্ছে না। তাহলে এটা কিসে নাই, রোটেশনাল ইকুইলিব্রিয়ামে নাই, দো এটা ট্রান্সলেশন ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা এটাকে ফাইনালি পারফেক্ট ইকুইলিব্রিয়াম দ্যাট ইজ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে পারবো না। তাহলে আমরা মোমেন্ট যেটা করলাম, মোমেন্ট কিছু এক্সাম্পল আমরা করি, আমি করতেছি আপনারা দেখেন, এরপরে আপনারা তো ওয়ার্কশিট করবেনই। এই কোয়েশ্চেনটা দেখেন, স্টেট দ্য কন্ডিশনস ফর এ রিজিড বডি টু বি ইন ইকুইলিব্রিয়াম। তাহলে দুইটা কন্ডিশন, রেজাল্টেন্ট ফোর্স ইজ 0, রেজাল্টেন্ট মোমেন্ট ইজ কি 0। বি, এ হাংরি bear weighing 700 Newton works out on a beam in an attempt to retrieve some goodies. Hanging at the end of the beam, the uniform beam weighs 200 Newton and is 6 meter long. তাহলে আমি একটু দেখেন এখানে কি বলছে, ইউনিফর্ম বিম। তাহলে ইউনিফর্ম যদি হয় তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে, একদম মিডলে, তার ওয়েটটা কাজ করবে একদম মিডলে। 200 নিউটন বিমের ওয়েট, 6 মিটার লং, লেন্থ হচ্ছে 6 মিটার। দ্য গুডিজ ওয়েজ 80 নিউটন, তাহলে এই গুডিজের ওয়েট হচ্ছে কত 80 নিউটন। আমরা এখানে মার্ক করে দিতে পারি 80 নিউটন, আর একদম মিডলে হচ্ছে বিমের ওয়েট যেটা হচ্ছে 200 নিউটন। ড্র এ ফ্রি বডি ডায়াগ্রাম ফর দ্য বিম। ফ্রি বডি ডায়াগ্রাম ফর দ্য বিম, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে অ্যাক্টিং ফোর্সেসগুলো ড্র করা, কার উপর জন্য, কার জন্য, বিমের জন্য ড্র করা। তাহলে একটা হচ্ছে কি এদিকে যেহেতু একটা ওয়্যার দিয়ে ফোর্স দিচ্ছে, তাহলে ডেফিনেট একটা টেনশন ফোর্স আছে অ্যাট 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আর গুডিসটা ওয়েট হচ্ছে এখানে যেটা হচ্ছে 80 নিউটন। ওয়েট অফ দ্য বিম হচ্ছে কত, বিমের ওয়েট 200 নিউটন। একটা ফোর্স থাকবে যে এখানে, যেহেতু বলের সাথে লাগানো, এখানে একটা ফোর্স থাকবে, এই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, আমরা বলতেছি এই ফোর্সের ডিরেকশনটা হবে এই বরাবর, মানে সার্টেন একটা অ্যাঙ্গেল থাকবে আর কি, এরকম একটা অ্যাঙ্গেল থাকবে। কেন, লজিকটা কি, একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু ওরা বলেই দিছে এখানে এটা কিসে ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকলে রেজাল্টেন্ট ফোর্স ডেফিনেটলি কী হবে 0 হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয়, তাহলে এই টি এর জন্য দেখেন, এই টি এর কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে কি হরিজোনাল কম্পোনেন্ট থাকবে না। তাহলে এই হরিজোনাল কম্পোনেন্টটাকে ক্যান্সেল আউট করার জন্য, ডেফিনেটলি এখানে কি থাকবে, আর একটা হরিজোনাল কম্পোনেন্ট থাকবেই, মানে আরেকটা ফোর্স থাকতেই হবে, তাহলেই তো কী হবে, হরিজন্টালি রেজাল্টেন্ট ফোর্সেস 0 হবে। তাহলে ভার্টিক্যাল ফোর্স থাকবে কেন, আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখতাম, বেসিক্যালি ধরেন আমরা আর একটু যখন যাবে এই ম্যাথসের, ওইভাবে মানে দুইভাবে মানে প্রুফ করানো যায়। আমি প্রথম ওয়েটা বলতেছি, ধর আপনি যদি ভার্টিক্যাল ফোর্সেসগুলো যেহেতু ইকুয়াল হবে, ইকুইলিব্রিয়ামে আসে, তাহলে আপনি যদি এই টি এর কম্পোনেন্ট যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা, এটা যদি আপনি এদের ইকুইভ্যালেন্ট করতে চান, দেখবেন যে এটা ছোটো আসতেছে, এটা লেস আসবে, কিন্তু আমরা বলতেছি ভার্টিক্যাল ফোর্সেসগুলো ব্যালেন্স হবে। তাহলে আমরা বলতেছি এই ফোর্স দেখেন, এই ফোর্সের হরিজোনাল কম্পোনেন্টটা ব্যালেন্স করবে কি টি এর হরিজোনাল কম্পোনেন্টটাকে, আর এই ফোর্সের ভার্টিক্যাল যেটা সেটা ব্যালেন্স করবে কি ওই টি এর কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্টের সাথে টোটাল অ্যাড হয়ে এই ভার্টিক্যাল ফোর্সের ইকুয়াল হবে। কেন, কারণ আমরা ভার্টিক্যাল ফোর্সগুলো যখন ডাউনওয়ার্ড ভার্টিক্যাল ফোর্সগুলো যখন দেখবো, সেটা দেখতেছে এক্স্যাক্টলি কি টি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইকুয়াল হচ্ছে না, তার মানে আরেকটা ভার্টিক্যাল ফোর্স থাকতে হবে। সেই জন্যই বললাম একটা ভার্টিক্যাল ফোর্স যদি থাকে, আর একটা যদি হরিজোনাল ফোর্স থাকতেই হয়, তাহলে ডেফিনেটলি এই দুজনের রেজাল্টেন্টটা কোন দিকে হবে, সামহাও এখানেই হবে। এটাই
আরও একটা লজিক দিব, সেটা একটু পরে যাচ্ছি। এখন দেখেন এরপরের ম্যাথসগুলোতে চাই। এরপরের ম্যাথসগুলো বললো এখানে when the bear is at x is equal to 1 meter, find the tension in the wire and the horizontal and vertical components of the force at the hinge. আচ্ছা, when the bear is at x is equal to 1 meter, তাহলে যখন 1 মিটারে আছে তখন আমাদেরকে বের করতে বললো দ্য টেনশন ইন দ্য ওয়্যার, টেনশনটা বের করতে বলছে। তাহলে আমরা যদি এই টিটাকে রিজলভ করি, এটা হচ্ছে টি সাইন 60, আর এটা হচ্ছে কি টি কস, এটা হবে টি কস 60। তাহলে আমরা পিভট ধরবো এই পয়েন্টটাকে। তাহলে এই পয়েন্টটাকে যদি পিভট ধরি আমরা, তাহলে ডেফিনেটলি টি কস 60 মোমেন্ট হবে 0, যেহেতু লাইন অফ অ্যাকশন পিভট দিয়ে যাচ্ছে। তাহলে এখানে টি এর শুধু ভার্টিক্যাল কম্পোনেন্টারই মোমেন্ট থাকবে, এবং একমাত্র এইটাই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে ব্যালেন্স করার জন্য পুরো বিমটাকে। আর ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে কোনটা, সেটা হচ্ছে বিয়ারের ওয়েট, বিমের ওয়েট, প্লাস হচ্ছে কোনটা গুডিজের ওয়েট, এই সবগুলোই ক্রিয়েট করবে কি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে বিয়ারের ওয়েট কত বলছিল, হাঙ্গরি বিয়ার 700 ইন্টু তার ডিস্টেন্স কত হিঞ্জ থেকে, তারা বলছে 1, প্লাস 200-এর মোমেন্ট কত হবে বিমের ওয়েটের, যেহেতু 6 মিটার লং, এক্স্যাক্টলি মিডলে সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে, তাহলে হিঞ্জ থেকে ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, প্লাস এরপর হচ্ছে গুডিজের ওয়েট ইন্টু ডিস্টেন্স হচ্ছে 6 ফ্রম দ্য হিঞ্জ, ইজ ইকুয়াল টু এটাকে ব্যালেন্স করবে কে টি সাইন 60 ইন্টু 6, এই মোমেন্টটাই পুরো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টগুলোকে ব্যালেন্স করবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমি ভুলে গেছি এটা, তো এটা আস্তে আস্তে টি এর ভ্যালু আসবে 342.6 নিউটন। তাহলে এরপরে বললো কি, এরপরে বললো যে ফোর্সটা কাজ করতেছে কোথায়, হিঞ্জের মধ্যে, ওই ফোর্সের হরিজোনাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতে বলছে। দ্যাট মিনস আমরা বারবার যেটা দেখাচ্ছিলাম এই ফোর্সটার হরিজোনাল এবং ভার্টিক্যাল ফোর্সটা, তা আমরা বলে আসতেছি প্রথম থেকে যে এই ফোর্সের হরিজোনাল কম্পোনেন্টটা টি এর যে হরিজোনাল কম্পোনেন্ট, এটাকে কী করবে ক্যান্সেল আউট করবে, ব্যালেন্স করবে। তাহলে টি এর হরিজোনাল কম্পোনেন্টটা হচ্ছে কত, টি এর হরিজোনাল কম্পোনেন্ট হচ্ছে টি কস 60, তাহলে টি হচ্ছে 342.6 ইন্টু 60 cos 60, এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে এই ফোর্সের হরিজোনাল কম্পোনেন্ট, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু টি cos 60। এরপরে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কীভাবে বের করবো আমরা, এটা ভার্টিক্যাল কম্পোনেন্টটা, এই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেহেতু আমি লজিকটা দিয়ে আসতেছিলাম, দেখেন যে টি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা হচ্ছে টি সাইন 60, সেটা একা মানে এই টি সাইন 60টা এই ডাউনওয়ার্ড ফোর্স যেগুলো আছে এগুলোর ইকুয়াল না, তার চেয়ে কম হয়। সেই জন্য আমরা বলতেছি টি সাইন 60 প্লাস এই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা মিলে ধরলাম সেটা কত এফ ওয়াই, এটা মিলে ডাউনওয়ার্ড ফোর্সগুলোকে ইকুয়াল করবে। ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে হাঙ্গরি বিয়ারের ওয়েট প্লাস 200 প্লাস কি গুডিজের ওয়েট। তাহলে এখান থেকে আমরা ইজিলি ইকুয়েশন দিয়ে কী বের করে নিতে পারবো, এফ ওয়াইটা ক্যালকুলেট করে নিতে পারবো।